কফিল আহমেদের রোস্তায় কথা বলে আমার কবি এর মুক্ত আলোচনায় বক্তব্য রাখছেন অ্যাডভোকেট শাহ আজিজ। স্বাগত সুধীমণ্ডলী এবং আজকে যার বইয়ের উপর এই আলোচনা সভার আয়োজন, কাফিল আহমেদ, কবি, গণসংগীত শিল্পী মনীষা। আসলে এখানে প্রবেশ করার আগেই করিমগঞ্জের ঐতিহ্যের কথা শুনছিলাম, মার্ক্সবাদী পাঠচক্রের কথা, সেই সময় সেই পাঠচক্রের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের কথা। তারও অনেক আগে যদি চলে যাই, আরও প্রাচীন থেকে প্রাচীন সময়ে, তাহলে আমরা দেখি যে অনুশীলন, যুগান্তর, সারা ভারতবর্ষের অগ্নিযুগের বিপ্লবীদের চারণভূমি ছিল এই করিমগঞ্জ। উপমহাদেশের প্রথিতযশা কমিউনিস্ট নেতা, তেভাগা সংগ্রামী টঙ্করাজ, কামরুল মনীষের স্মৃতিবিজড়িত এই করিমগঞ্জ। এবং যে এলাকায় আমি দাঁড়িয়ে আছি তার আশপাশ অঞ্চলেই সে সময়ের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামীরা অপ্রতিরোধ্য দুর্গ গড়ে তুলেছিলেন। সেটা খুব প্রাগৈতিহাসিক নয়, এটা ইতিহাসের যুগের কথা। নেত্রকোনার অল ইন্ডিয়ান খ্রিস্টান কনফারেন্স, ভিটি রণদীপ, রুশ নারী সেই তাতিয়ানা ইভানোভনা থেকে সমস্ত ভারতবর্ষ থেকে অনেক বিপ্লবী সেখানে জড়ো হয়েছিল। আপনাদের করিমগঞ্জের পূর্বপুরুষরা পায়ে হেঁটে এখান থেকে সেই তেভাগা সংগ্রামের জন্য সেখানে কৃষকদের মুক্তির আন্দোলনে পূর্বভাগে তারা দাঁড়িয়েছিলেন। তাদেরই উত্তর পুরুষ মহান মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, সরাসরি যুদ্ধ করেছেন, এমন বীর মুক্তিযোদ্ধা এখানে দুইজন আমার সামনে উপস্থিত রয়েছেন। আমি তাদের প্রতি আজকের তরুণ প্রজন্ম মুক্তিযোদ্ধা, যাদের আবৃত্তি শুনতে শুনতে আমার কাছে মনে হচ্ছিল সৌমিত্র মারা যাননি, তিনি বেঁচে আছেন করিমগঞ্জের নতুন প্রজন্মের মাঝে। এবং এখানে উপস্থিত রয়েছেন আরও ছড়াকার হারুন রশিদ, সালেহ আহমেদ। আমি আমাদের বীর মুক্তিযোদ্ধা ইকবাল ভাইয়ের কথা তো আগেই স্মরণ করেছি, আরেকজন বীর মুক্তিযোদ্ধার কথা আগেই বললাম, শিল্পী আবুল হাশেম। আমার স্মরণে আসে কাফিলের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা গ্যাসউদ্দিন, তাদের আয়োজনে এখানে একটি বিশাল মঞ্চ করে যাত্রাপালা হয়েছিল। আব্দুল মান্নান বাঙালি নামে একজন ডাক্তার ছিলেন, জানি না তিনি পৃথিবীতে জীবিত কিনা। সেখানে একটি বিশাল করে আয়োজন হয়েছিল গানের। বিপুল ভট্টাচার্য আমার বন্ধু, তিনি আর নেই। অল পাকিস্তানে তিনি প্রথম হয়েছিলেন পল্লিপি থেকে গুরুদার কলেজের ছাত্র হিসেবে। দুরারোগ্য ক্যান্সারে তিনি মৃত্যুবরণ করেন। তিনি মুক্তির গান তার একটি অন্যতম প্রধান চরিত্র। যাই হোক, সেই অনুষ্ঠানে সার্বিক জনপ্রিয়তা বিবেচনায় সেদিনের তরুণ আবুল হাশেমের নামটি আমি জাতীয় শিল্পীদের পরে ঘোষণা করায় তারা অনেকে অসন্তুষ্ট হয়েছিলেন। সময়ের পরিসরে আবুল হাশেম আর জাতীয় পর্যায়ে শিল্পী হয়ে প্রমাণ করেছেন সেদিন করিমগঞ্জ ভুল করেনি। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় ১৭ই ডিসেম্বর কিশোরগঞ্জ হানাদার বাহিনী মুক্ত হয়। সেই হানাদার বাহিনী মুক্ত দিবসে কিশোরগঞ্জকে ৩ দিক থেকে আক্রমণ এবং আঘাত করা হয়।
এর পূর্ব দিগন্ত যেদিক থেকে সূর্য উদিত হয়, করিমগঞ্জ থেকে করিমগঞ্জে বীর মুক্তিযোদ্ধারা এগিয়ে গিয়েছিলেন এবং কিশোর জেলাকে সেদিন মুক্ত করার ক্ষেত্রে তারা অসামান্য অবদান রেখেছিলেন। করিমগঞ্জের বিভিন্ন রণাঙ্গনে নেক টু নেক ফাইট করেছেন করিমগঞ্জের মুক্তিযোদ্ধারা। এই করিমগঞ্জের আয়লা গ্রাম, এখানকার মাটি, প্রকৃতি, সকল কিছুই হয়তো কিভাবে কফিল আহমেদ হতে হয় কফিলকে শিখিয়ে দিয়েছিল, কাউকে শেখাতে হয়নি। কিভাবে গণসঙ্গীত শিল্পী হতে হয়, কিভাবে কবি হতে হয়। তিনি শুধু শব্দ বাজাননি, শব্দ বাজাতে গিয়ে আমার মনে হয়েছে মাঝে মাঝে তিনি তার জীবনটাকে বাজিয়ে ফেলেছেন। যারা শব্দ বাজাতে জানে, যারা শব্দমদ চলাই করতে জানেন, তারা শব্দমদের ব্যবসাও করতে পারেন। কফিল শব্দ সৈনিক। কফিল আকাশগান চষে কাব্যফুল চাষ করে না। কফিল শব্দমদ চোলাই করে বাজারে বিপণন করে না। কফিল বড় লেখক, তিনি জনপ্রিয় লেখক না হতে পারেন। জনপ্রিয় লেখক হওয়া আর প্রকৃতপক্ষে লেখক হওয়া এক জিনিস নয়। আমাদের ক্ষুদিরাম বসু মাত্র 18 বছর বয়সে তার ফাঁসি রায় হয়েছিল। সেই রায়ের যে অর্ডার শিট, সেই অর্ডার শিটটা আমার পকেটে রাখি এখনো। সেই অর্ডার শিটটা যখন সিগনেচার করে কলমটি ভেঙে ফেলা হয়েছিল, তখন ক্ষুদিরাম বসু হাসছিলেন। সেই জাজ মনে করেছিলেন ক্ষুদিরাম বুঝে নাই তার কি রায় হয়েছে। ক্ষুদিরামকে বলা হয়েছিল যে তোমার কিন্তু মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। ক্ষুদিরাম আবার হেসে বললেন, সেই জন্যই তো হাসছি, কারণ আমি প্রথম শহীদ হওয়ার সুযোগ অর্জন করেছি। এর চেয়ে সৌভাগ্যবান যে সে হাসবে না কে হাসবে। সেই ব্রিটিশ বিচারকের মনে কি প্রতিক্রিয়া জেগেছিল সেটি আজকে আলোচনার বিষয় নয়, কিন্তু সেদিনে সেই প্রেক্ষাপটে আরেকজন কালোজি মানুষের জন্ম হয়েছিল, যার নাম ছিল মোহিনী চৌধুরী। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার, চলচ্চিত্রের নেপথ্য কারিগর। সেই মোহিনী চৌধুরী একজন বিখ্যাত বাঙালি ছিলেন, যাকে আমরা অনেকেই ভুলে গেছি, যার গান আমাদের মুক্তির প্রেরণা হয়েছে, এখনো যার গান আমরা গেয়ে থাকি। অথচ অনেক শিল্পীকে আমি জিজ্ঞেস করে জানতে চেয়েছি, মুক্তির ও মন্দির ও সোপানতরে কত প্রাণ হলো বলিদান, লেখাতে অশ্রু জলে, এই গানটি কার লেখা? তারা বলেছেন রবীন্দ্রনাথের, কিন্তু সেই গানটি লিখেছিলেন মোহিনী চৌধুরী। সেই মোহিনী চৌধুরী আজকের কবি কফিল আহমেদ। নিরন্তর যিনি গেয়ে চলেছেন, নিরন্তর যিনি লিখে চলেছেন, তার লেখার সাথে আমার পরিচয়ের চেয়ে তার জীবনের সাথে আমার অনেক বেশি পরিচয়। সে অনেক বেশি একজন মেধাবী ছাত্র ছিল। প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠান, প্রচলিত জীবন, প্রচলিত প্রথা, প্রচলিত ধারা, সমস্ত কিছু ভেঙে চুরে কাফিল বেরিয়ে পড়েছেন পৃথিবীর পথে। আন্তন চেকবের নায়ক যেরকম অশ্বারোহী হয়েছেন, যেমন করে তিনি বিকেলের ভোরের ফুল ফুটিয়েছেন, কবি কফিল আহমেদ সেই বাংলা সাহিত্যের আন্তন চেকবের মতোই তার অশ্বারোহণ করে ছুটে চলেছেন। আমাদের জীবনেন্দ্র দাশ, তিনি ছিলেন সাগরচারী, আর অশ্বারোহী ছিলেন আন্তন চেকব। বাস্তবতাবাদী, গণমুখী, জনমুখী সাহিত্যের কবি, গীতিকার, সুরকার কফিল আমাদের শব্দচয়ন, সুর, তার গান, তার গীতিকাব্য, তার নিজস্ব একটি ধারা, নিজস্ব একটি স্টাইল তিনি তৈরি করতে পেরেছেন, যেটি প্রচলিত অন্য কারো ধারার সঙ্গে মোটেও মিলে না। এটি তার একটি মৌলিকত্ব। কাগজ আছে বলেই আজকাল অনেকেই ছাপার অক্ষরে অনেক কিছুই ছাপে। ছাপাখানা এখন অনেক সম্প্রসারিত, বইয়ের সংখ্যাও শুনি অসংখ্য। কিন্তু
পেপার শব্দটি আপনারা জানেন এসেছে পেপিরাস শব্দ থেকে, আর পেপিরাস হচ্ছে গ্রিক দেশের একটি পত্রপল্লবের নাম। সে যুগে পেপিরাস পাতায় মানুষ প্রথম লিখতে শুরু করে, আর মধ্য আরবের লোকরা লিখতে শুরু করেন। তারা বলতে থেকে কাগেজুন, সেখান থেকে কাগজ শব্দের উৎপত্তি। তার যদি আগে যাই আমরা সুমেরীয় সভ্যতার যুগে, আলতামিরা গুহাচিত্রের যুগে, তার যদি আগে যাই শিলালিপির ভাষা, মেটালিক ভাষায় যদি যাই, নৈর্ব্যক্তিক শব্দে যদি আমরা যাই, তাহলে দেখব 40 লক্ষ বছর আগে তানজানিয়ার উলদুবাই গার্জ এলাকায় প্রথম যে মানুষের ফসিলিটি পাওয়া গেছে, তার সঙ্গেও ছিল ছপার, তার সঙ্গে ছিল হ্যামার, তারও ছিল সংস্কৃতি, তারও ছিল ভাষা। আমি মনে করি ভাষার মুক্তি হচ্ছে চিন্তার মুক্তি, ভাষার মুক্তি মানে হচ্ছে ভাবনার মুক্তি, ভাবনার মুক্তি মানে হচ্ছে শ্রমের মুক্তি, শ্রমের মুক্তি মানে হচ্ছে মানুষের মুক্তি, মনুষ্যত্বের মুক্তি। যতদিন পৃথিবীতে মানুষের উপর মানুষের শোষণ থাকবে, যতদিন চিন্তন জগতে তত্ত্ব সাম্রাজ্যবাদ থাকবে, যতদিন পর্যন্ত পৃথিবীতে নতুন নতুন রূপে চিন্তার দাসত্ব থাকবে, ততদিন পর্যন্ত কফিল আহমেদ প্রাসঙ্গিক থাকবেন, তার সঙ্গীত প্রাসঙ্গিক থাকবে, ততদিন পর্যন্ত তার সেই আবাহন অনন্তকাল চলমান থাকবে। আমি খুবই ভাল লাগতো আমার কাছে রোজ তাই কথা বলে আমার কবিতা বইটি যদি আমার পড়ার সুযোগ হতো, আমি হয়তো কিছুটা রূপ রং রস আহরণ করে কিছু না কিছু আলোকপাত করার চেষ্টা করতে পারতাম। তিনি বইটি পাঠিয়েছিলেন, কিন্তু আমার হস্তগত হয়নি। আর আমার অনেক স্মৃতি মনে পড়ে, সে সমস্ত স্মৃতি মানুষকে তো ভারাক্রান্ত করে। আমি ভারাক্রান্ত হই না, আমি সবসময় আশাবাদী মানুষ। কফিলদের সাথে আমার আত্মীয়তার সূত্রটিও কিন্তু একটি রাজনৈতিক কারণে, কারণ শ্রেণী আন্দোলনে, কৃষক সংগঠনে স্বাধীনতার পরপরই আমি যুক্ত যখন হই, সেই কমিটিতে আমি সবচেয়ে কনিষ্ঠ এবং তারুণ্যের অধিকারী ছিলাম। এবং সেখানে জমিয়ত চাচা, আপনারা জানেন তাকে, প্রবীণ রাজনীতিক, তিনি কিন্তু আমার বড় ভাইয়ের সঙ্গে কফিলের ইমিডিয়েট বড় বোনের বিয়ের প্রস্তাবনা দেন। এবং পারিবারিকভাবে সেই বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পরে ছোটবেলা থেকেই কফিলকে আমি চিনি। সেই গুরুদ্বার কলেজ, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেই সালাম হল, সেই কবি মোহাম্মদ রফিক, সেই মোহাম্মদ রফিকের তপু নামে যে একজন পিয়ন ছিল, সেখান থেকে কফিলের উৎসাহে আগ্রহে আমার একমাত্র কবিতার বই জেগে উঠে সমগ্র সন্তাপের প্রকাশনা। সেই সমস্ত দিনগুলোর কথা আমার মনে পড়ে সেই কফিলের হলে থাকার জন্যে, সেই জাহাঙ্গীরনগরের কবি মোহাম্মদ রফিকের আড্ডার জন্যে LLB পরীক্ষা চলার সময় আমি সেখানে অবস্থান করতাম। একদিন সকালে বের হয়ে দেখি সেদিন পরীক্ষা, যানবাহন ধর্মঘট সব কিছু অচল হয়ে গেছে। একটা বেবি ট্যাক্সিতে করে ঢাকায় এসে পৌঁছে 3 ঘন্টার পরীক্ষার 2 ঘন্টা চলে গিয়েছিল। 1 ঘন্টা লিখেই আমি LLB উত্তীর্ণ হয়েছিলাম। যাই হোক, আমি এই কথাটি বলছি এই জন্যে, সেই সূত্র ধরেই কিন্তু আবার মার্ক্সবাদী পাঠচক্রের সাথে আমার নিরন্তর যোগাযোগ ছিল। সেখানে একটি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মার্ক্সবাদী পাঠচক্রটি গঠন করা হয়েছিল। প্রগতিশীল রাজনীতি, প্রগতিশীল ধ্যান ধারণার বিকাশ। আজকের এই পরন্ত বিকেলে দাঁড়িয়ে আমি বুঝি মার্কসিজম ইজ নট মার্কসিজম, এবং ইজ নট ডাকবা না শুধু, বেসিক্যালি ইট ইজ ডিসকভারি, ইট ইজ নট ইনভেনশন। আরেকটি কথা বলতে চাই খুব দৃঢ়তার সাথে এবং সাহসের সাথে, ফান্ডামেন্টালিস্ট শুধু মুসলিম ফান্ডামেন্টালিস্ট আর ক্যাথলিক ফান্ডামেন্টালিস্ট হয় না।
মার্ক্সীয় ফান্ডামেন্টালিস্টও কিন্তু ফান্ডামেন্টালিস্ট, রিমেম্বার ইট। কারণ তুগলিয়াত্তির মতো মানুষও কিন্তু জন্ম নিয়েছেন, লুই নেস্তুর্কের মতো বিবর্তনবাদী নৃতাত্ত্বিক বিজ্ঞানীরা কিন্তু জন্ম হয়েছে, অ্যাডওয়ার্ড হুইটনামের মতো মনোবিজ্ঞানীর জন্ম হয়েছে। কার্ল মার্কস তার যুগে কিন্তু যাদের বিবর্তনবাদ পড়েছিলেন, সেই ক্যাথলিক খ্রিস্টান সন্ন্যাস, দি থিসিস অফ অরিজিন, সেটি বিবর্তনবাদের আলোচনার জন্য ইতিহাসের সাবজেক্ট। লুই নেস্তুর তিনি একজন মার্ক্সবাদী হিসেবে প্রমাণ করেছেন, যার তত্ত্বগুলো ছিল প্রিজামশন, অনুমান নির্ভর, বৈজ্ঞানিক কোনো প্রমাণ কিংবা প্রণালী ছিল না। আর এ যুগে কিন্তু সমস্ত কিছু বৈজ্ঞানিক প্রমাণ তত্ত্বাদি সহকারে বিজ্ঞান অগ্রসর হচ্ছে। যে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে মাও সেতুংকে প্রশ্ন করা হয়েছিল যে পায়ের চেয়ে যদি জুতো বড় হয় তাহলে কি করা হবে। বলা হয়েছিল তাহলে পায়ের সঙ্গে মোজা ব্যবহার করে জুতোটি পরবে। বলো যদি জুতার চেয়ে পা বড় হয় তাহলে কি করতে হবে। বলো যে জুতাটি নতুন করে ভেঙে পায়ের উপযোগী করতে হবে। তার মানে হচ্ছে এই উদাহরণটি তিনি দিয়েছিলেন, তত্ত্বের সঙ্গে যদি বাস্তবতা সাংঘর্ষিক হয়, বাস্তবতার সঙ্গে তত্ত্বকে খাপ মিলাতে হয়, বাস্তবতাকে যারা কেটে ছেটে তত্ত্বের সঙ্গে মেলাতে চায় তারা কিন্তু সময়ের ব্যবধানে প্রতিক্রিয়াশীল হয়ে যায়। আমার কাছে অনেক সময় অবাক মনে হয়, প্রগতিশীলতার মোড়কে এত অন্ধকার, যেখানে কফিলরা শত আলোক সম্পাদ করার পরও মনে হয় যে আমরা যারা প্রগতিশীল ফান্ডামেন্টালিস্ট, আমাদের ফান্ডামেন্টালিজম কখন ভাঙবে সেটা আমার জানা নেই। তবে লালন আমার চেয়ে বোধহয় প্রগতিশীল ছিল, বাউল করিম বোধহয় আমার চেয়ে সেকুলার ছিল, হাসান বোধহয় আমার চেয়ে অনেক বড় মাপের মানুষ ছিল। তাদের লিরিককে ধারণ করে আধুনিক ধারায় যখন কফিল প্রবাহমান করে তখন মনে হয় কফিলের শিখরটি প্রথিত এই গ্রাম বাংলার জনগণের মনোভূমির গভীরে ফলে ফলে পল্লবিত হয়ে হচ্ছে আজকে নিকারাগোয়া থেকে শুরু করে সান্দানিষ্ট গেরিলা বাহিনী থেকে শুরু করে পৃথিবীর দেশে দেশে যেখানেই মুক্তির সংগ্রাম সেখানেই প্রাসঙ্গিক কফিলরা, শুধু একজন কফিল নয়। আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমি শব্দযোদ্ধা কফিলের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আজকের যে তারুণ্য এই আয়োজনটি করেছে তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা নিবেদন করি। করিমগঞ্জের হয়তো মাঝখানে বিভিন্ন কারণে আপনাদের ধারাবাহিকতা ব্যাহত হয়েছে, হয়তো রাজনীতি, সামাজিক সভ্যতা কোনো সময় জিগজ্যাগ হয়েতেই এগিয়ে থাকে। সুমেরীয় সভ্যতার পরে হাজার বছর পর্যন্ত সভ্যতার নিদর্শন পাওয়া যায়নি। হরপ্পা সভ্যতাকে সবচেয়ে প্রাচীন মনে করা হতো, এখন দেখা গেছে আমাদের নরসিংদীর যে সভ্যতা, ওয়ারি বটেশ্বরের সভ্যতা, সেটা হরপ্পা মহেঞ্জোদারোর চেয়ে প্রাচীন। সংস্কৃত ভাষাকে মনে করা হতো অভিজাত জনের ভাষা। পণ্ডিতরা রবীন্দ্রনাথকে বলতেন যে তার লেখা হয় না, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে, হরপ্রসাদ শাস্ত্রী মহোদয় প্রমাণ করেছেন যে বাংলা ভাষা সংস্কৃত ভাষারও পণ্ডিত, তারও আগে বাংলা ভাষার জন্ম হয়েছে এবং বাংলা ভাষার লিখিত রূপ শতকে অষ্টশো থেকে দশম শতক পর্যন্ত আমরা তার রূপ পেয়েছি। কান্তপদ, লুইপাদ, তাদের যে পদাবলী, সেই চর্যাপদের পুঁথি যেটি উদ্ধার করা হয়েছিল নেপালের রাজ দরবার থেকে, সেখান থেকে জানা যায় যে এই বাংলা ভাষাটি একটি পৃথক ভাষা, মৈতালীয় ভাষা কিংবা সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষা উদ্ভূত নয়, বরং মৈতালীয় ভাষা বাংলা ভাষা থেকে উদ্ভূত। অহমিয়া ভাষা 1400 শতকের দিকে এসে বাংলা থেকে উদ্ভূত আরেকটি ভাষা। বাংলার মৌলিকত্ব যেমন আছে, বাংলা ভাষার মৌলিকত্ব আছে। মৌলিকত্ব আছে করিমগঞ্জের, মৌলিকত্ব আছে কফিলের। এই মৌলিকত্ব কিন্তু মৌল, এই মৌলিকত্ব কিন্তু পরমাণির মৌল, এই মৌলিকত্ব কিন্তু মৌলবাদিতা নয়। আমি এখানে উপস্থিত হয়েছেন কমরেড এনামুল হক ইদ্রিস,
আমার বন্ধু, আমার কমরেড। আমি পরিশেষে একটি সুখী, সমৃদ্ধশালী, শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা যেখানে যে অবস্থায় থাকি সেই বাংলাদেশ রচনার জন্য কাজ করে যাব। যারা শব্দ সৈনিক, তারা শব্দের গাঁথনিতে তা তৈরি করবেন। সভ্যতা শুধু পেশি সম্প্রসারিত রূপ, এক্সটেনশন অফ দি মাসল অফ দি প্রলেটারিয়েট ক্লাস। এইটি শুধু আর আজকের তত্ত্ব নয়। আজকে কিন্তু তুগলিয়াত্তি প্রমাণ করেছেন যে নো, সভ্যতা শুধু এক্সটেনশন অফ দি মাসল অফ দি প্রলেটারিয়েট নয়, সভ্যতা অলরেডি এক্সটেনশন অফ দি ইন্টেলিজেন্সিয়া অফ দি ম্যান অ্যান্ড হিউম্যান। মানুষের চিন্তন শক্তির বিকাশ ও সভ্যতাকে নির্মাণ করে। কাজেই কায়িক এবং মানসিক উভয়বিধ শ্রমকে আমরা গণ্য করে থাকি আধুনিক চিন্তন থেকে। আমি আসলে জানি না লালন, লেনিন, মার্কস, মুজিব সকল কিছু মিলিয়ে হয়তো বাংলাদেশে একটি বাস্তবতা, বাংলাদেশে আলাদা একটি জগৎ। সেই জগতের আজকের যে এই সভাটি, আমার কাছে মনে হচ্ছে সভাটি আপনাদের অনেকের কাছে মনে হচ্ছে ছোট, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সভাটি অনেক অনেক বড়, অনেক বড়, বাংলাদেশের মতো বিশাল বড়। কারণ মাছির সংখ্যা অনেক বেশি, মৌমাছির সংখ্যা কম। তাই বলে কি মৌমাছি আর মাছিকে সমান করে দেখা যায়? আমার মনে হয় এখানে যারা জড়ো হয়েছেন সকলেই মৌমাছি। আর কফিলকে কেন্দ্র করে জড়ো হয়েছেন, কারণ কফিল হচ্ছে চাকের মধ্যমণি, এবং সেই জন্যে আমরা মৌমাছির এখানে যে যেখানে আছি সেখান থেকে আমরা একসাথে জড়ো হয়েছি। আগামী দিনের পথ চলায় আমরা যে যেখানে যেভাবেই থাকি না কেন, আমরা সামনের দিকে পথ চলব। আমি আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রয়াত বীর, স্বাধীনতা পদকপ্রাপ্ত শিল্পী ডাক্তার ভূপেন হাজারিকার একটি গানের একটি অংশ বিশেষ আমার খুব মনের প্রাণের গানের একটি অন্যতম, তার দিয়েই বাংলাদেশের প্রতি প্রার্থনা করে যাব। এই সেই দেশ আজও যেখানে উঠে আজানের ধ্বনি, গীতা, বাইবেল, ত্রিপিটক আর শোনা যায় রামায়ণী। কবি কালিদাস, ইকবাল আর কফিলের পদাবলী, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।